সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তার এই প্রত্যাবর্তন ছিল এক ঐতিহাসিক। তার এই প্রত্যাবর্তনে পাল্টে গেল সকল রাজনৈতিক হিসাব নিকাশ। তারেক রহমানের এই প্রত্যাবর্তন এমন এক সময়ে ঘটল যখন দেশের রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা বেড়েছে। তরুণ নেতা ওসমান হাদি হত্যাকাণ্ডের পর দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর মধ্যে দুটি পত্রিকার কার্যালয়ে অগ্নিসংযোগ, একজন হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনাও ঘটে। এছাড়াও খ্যাতনামা সাংবাদিক হেনস্থার শিকার হয়। তার এই আগমনী ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকার। এই মধ্যে দিয়ে তার এই প্রত্যাবর্তনে দীর্ঘদিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরা এবং তার ঢাকায় সম্বর্ধনা সমাবেশে অভূতপূর্ব উপস্থিতিতে বিএনপির নেতাকর্মীরা বেশ উজ্জীবিত। দলের দায়িত্ব নেতারা বলেছেন, তারেক রহমানের এই প্রত্যাবর্তন ঘিরে রাজনীতির বিশাল গণজমায়েতের প্রভাব মাঠ পর্যায়ে পড়েছে। বিশেষ করে এর প্রভাব বিএনপির কেন্দ্র থেকে তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যেও উদ্দীপনা তৈরি করেছে। সব মিলিয়ে গণসম্বর্ধনার এই গণজোয়ারের প্রভাব আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও পড়তে পারে। তারেক রহমানের এই প্রত্যাবর্তন একটি হাই ভোল্টেজ ইভেন্ট ছিল। সোশ্যাল মিডিয়া হতে শুরু করে ফেসবুক, ইউটিউব, ভিউ, এর মধ্যে সর্বস্তরেই এটা সবচাইতে বেশি, এটা ঐতিহাসিক একটি রেকর্ড যা বিশ্বে এই প্রথম দেখা গেল। তার এই অনুষ্ঠানের দর্শক সংখ্যা ছিল প্রায় 2 কোটি। এটি ছিল তারেক রহমানের বক্তৃতার সময়, তবে এর চেয়েও বেশি মানুষ তার বক্তৃতা শুনেছেন সরাসরি টেলিভিশন সেটে। ওয়াচ টাইম বা দেখার সময়ের অ্যানালিটিক্স থেকে গড়ে একজন দর্শক একটি ভিডিও 1.7 মিনিট করে দেখেছেন, তবে লাইভ ইভেন্টে এটি ছিল প্রায় 2.25 মিনিট। গড়ে 2 মিনিট ধরলে সোশ্যাল মিডিয়ার সকল দর্শক সব মিলিয়ে তার কোনো দেশে ফেরার এই ঘটনাটা একটি ঐতিহাসিক ঘটনাই বলা চলে। প্রায় 50 লক্ষ লোক তার এই সমাবেশে অংশগ্রহণ করে, যা নাকি মানুষের ধারণাও করতে পারে জনসমান লোক সংখ্যা। এটা নাকি একটা ঐতিহাসিক অবস্থা। শুধুমাত্র বাংলাদেশের গণমাধ্যম নয়, বিশ্ব গণমাধ্যম পর্যন্ত তার এই উপস্থিতিতে নিয়ে বিভিন্ন রকম প্রতিবেদন তৈরি করেছে। আল জাজিরা বলেছে, বাংলাদেশের দীর্ঘদিন ক্ষমতাসীন পরিবারের উত্তরাধিকারী এবং শক্তিশালী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান তারেক রহমান প্রায় 17 বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরেছেন। 60 বছর বয়সী এই প্রধানমন্ত্রী পদ প্রত্যাশী তারেক রহমান, যাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীতভাবে নিপীড়িত বলে অভিহিত করেছিলেন, সেই কারণে 2000 সালে বাংলাদেশ থেকে ব্রিটেনে নির্বাসনে থাকার পর গত বৃহস্পতিবার ঢাকায় ফিরে আসেন। বিবিসি বলেছে, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা তারেক রহমানের ঐতিহাসিক সমাবেশের উপস্থিতি তার নির্বাচনের আগে 17 বছর নির্বাসন শেষে দেশে ফিরেছেন। 60 বছর বয়সী এই ব্যক্তি প্রভাবশালী জিয়া পরিবারের প্রধান এবং সাধারণ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ছেলে। তিনি দলটির নেতৃত্ব দেন নাই। সে দেশের জাতীয়তাবাদী দল নতুন বছরে বাংলাদেশকে নির্বাচনে ক্ষমতায় ফেরার প্রত্যাশা করেন। ডয়েচ ওয়াজ বলেছে, বাংলাদেশের নির্বাসিত নেতা গণতন্ত্রের পুনরুদ্ধার অঙ্গীকার করেছেন। সাবেক প্রধানমন্ত্রীর ছেলে তারেক রহমান বৃহস্পতিবার বাংলাদেশে ফিরে এসে প্রত্যাশার জন্ম দিয়েছেন দেশের পূর্ববর্তী নেতাকে। ক্ষমতাচ্যুত 2024 সালের ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর ফেব্রুয়ারির নির্বাচনের আগে তার দল নতুন করে গতি সঞ্চার করেছে। রয়টার বলেছে, নির্বাচনের আগে নির্বাসন থেকে ফিরলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পদের প্রধান দাবিদার হিসাবে বিবেচিত নেতা জনাব তারেক রহমান। নিউ ইয়র্ক টাইম বলেছে, প্রধানমন্ত্রী পদের একজন শীর্ষ প্রার্থী 17 বছর নির্বাসনে থাকার পর বাংলাদেশে ফিরেছেন।
তারেক রহমান, যিনি ব্রিটেন থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন, তিনি নির্বাচন প্রচারের জন্য এবং অংশগ্রহণের জন্য দেশে ফিরে এসেছেন। এনটিটিভি বলেছে, 17 বছর পর খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের বাংলাদেশের প্রত্যাবর্তনের তাৎপর্য। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলের রাজনৈতিক উত্তরাধিকার এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবারে বাংলাদেশে ফিরেছেন। ফার্স্ট পোস্ট বলেছে, দীর্ঘ 17 বছর পর বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা তারেক রহমান ফিরেছে। সর্বদিকে শুধু দেশে এবং বিদেশে তার এই বাংলাদেশে ব্রিটেনে অবস্থান করে নির্বাসনে থাকার পর স্বদেশে ফিরে এসেছেন এবং নিজে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং দল পরিচালনা করবেন, এই প্রত্যয় নিয়ে তিনি এসেছেন। তার সবচেয়ে বড় জিনিস, তার বক্তৃতায় ছিল না কোনো রাজনৈতিক আক্রমণ, কোনো চ্যালেঞ্জের বিদ্বেষমূলক বক্তব্য। উনি এই দেশের উন্নয়নের কথা বলেছেন, শান্তির বিরাজমানের কথা বলেছেন, সুশাসনের কথা বলেছেন। তার এই বিশাল সমাবেশে সে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি দিয়ে বলেছেন, সকলের প্রতি ন্যায় বিচার তিনি সুপ্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন। তার এই কথাগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে। যারাই বিএনপি করেন তারা এই ব্যাপারটাকে খুব দৃঢ়ভাবে মনে রাখতে হবে, কারণ তিনি আজ থেকে 30 বছর আগের বা আজ থেকে 17 বছর 18 বছর আগের তারেক রহমান আর আজকের তারেক রহমান বহু পার্থক্য। তার এই বক্তব্যগুলা দেশের মানুষ খুব আশান্বিত। আমি নিশ্চিত সে তার আশা পূরণ করতে যথাসাধ্য চেষ্টা করবেন। এখন কথা হলো গিয়ে, বিএনপির নেতাকর্মীরা কি সেজন্য প্রস্তুত? তাদেরকে প্রচুর পরিমাণের ধৈর্যের পরিচয় দিতে হবে। বিভিন্ন আক্রমণাত্মক ভঙ্গিকে ধৈর্যের সহিত নিজের তীক্ষ্ণ মেধা দিয়ে মোকাবেলা করতে হবে। কারণ বিএনপিকে কারো উস্কানিতে যদি বিএনপি পা দেয়, তাইলে আখেরে তারই ক্ষতি হবে। এবার বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হলে নির্ঘাত বিএনপির ক্ষমতা যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। অতএব প্রতিটা নেতা কর্মীদের উচিত নিজেদেরকে সহনশীলতার পরিচয় দিয়ে আগামীতে দল পরিচালনা করার জন্য বিএনপিকে নিজেদেরকে তৈরি করতে হবে। বিএনপির তথা তারেক রহমানের সেই কমিটমেন্ট, জাতীয়তাবাদী দলের যে 31 দফা কমিটমেন্ট, সেগুলো যদি তারা সেভাবে করতে পারেন, তাদের জন্য রাষ্ট্র পরিচালনা করা কোনো কঠিন হবে না। কিন্তু এর বর্তায় ঘটলে এর জবাবদিহির সম্মুখীন হতে হবে এবং আগামী নির্বাচনে চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। অতএব সকল বিএনপি এবং জাতীয়তাবাদী ঘরানাদের সকলকের প্রতি উদাত্ত আহ্বান, তারা যেন এই ঐতিহাসিক দিনটাকে মনে রেখে যে ভালোবাসায় তারেক রহমানকে মানুষ বরণ করে নিয়েছেন, সেই তারেক রহমান যে কমিটমেন্ট করেছেন, সেই কমিটমেন্ট কীভাবে বাস্তবে রূপান্তর করা যায় সেজন্য সবাইকে চেষ্টা করতে হবে এবং সেভাবেই কার্যক্রম এগিয়ে যেতে হবে।